প্রিয় দর্শক, নিউ ইয়র্ক থেকে জন্মভূমি টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কদিন যাবতেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী যে অভিযান চলছে তার ধারাবাহিকতায় গত 3 দিন আগে 75টি দেশে ইমিগ্রেন্ট ভিসা সাময়িক স্থগিতের যে নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সর্বমহলে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন পেশার বিশেষজ্ঞ, আইনজীবী, মিডিয়া, ব্যাপক আলোচনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা এই ভয়াবহ আইন প্রয়োগের ফলে, বিশেষ করে আমাদের বাংলাদেশের অবস্থানটা কি, এ নিয়ে চলছে আলোচনা। আবার এ নিয়ে একটি বিশেষ মহল, বিশেষ করে আইনজীবী সম্প্রদায়, তারাও অনেকাংশেই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তাদের মতো করে ব্যাখ্যা করছেন, কিন্তু বিষয়টি তা নয়। অ্যাকচুয়ালি বিষয়টি অত্যন্ত ইজি অ্যান্ড সিম্পল। সেটি হলো 75টি দেশ, যে তালিকায় আমরা বাংলাদেশ রয়েছি, আমাদের নিকট প্রতিবেশী ভুটান, নেপাল এবং পাকিস্তান আমাদের সঙ্গে রয়েছে এই নিষেধাজ্ঞায়। খুব ইজি বলছি এই কারণেই, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রশাসন, সেই অভিবাসন মন্ত্রণালয় এই ঘোষণাটি দিয়েছে। ঘোষণাটি হলো আমেরিকার আসার জন্য ইমিগ্রেন্ট ভিসায় ওই সমস্ত দেশে যে সমস্ত আবেদনকারীরা রয়েছেন তাদের ভিসা প্রক্রিয়া সাময়িক স্থগিত। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বিদেশ থেকে আসা অভিবাসী সম্প্রদায় বা আমেরিকায় আসার পরে তারা সরকারের ভাতা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, খাদ্য সেবা, শিক্ষা সেবা, সব কিছুর উপরে যে ধরনের আধিপত্য বিস্তার করে, সে কারণে আমেরিকান ইকোনমি ঝুঁকির সম্মুখীন। কারণ কিন্তু এটাই, অন্য কোনো ধরনের কারণ নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রতিজ্ঞা বা নির্বাচনী যে ইস্তেহার, আমেরিকা ফার্স্ট, গ্রেট আমেরিকা, মেক গ্রেট আমেরিকা অ্যাগেন, এই যে আমেরিকান পলিসি, সেই পলিসির অংশ হিসেবেই পর্যায়ক্রমে বিভিন্ন অভিবাসন বিরোধী আইন কানুন বর্তমান প্রশাসন কদিন অন্তর অন্তরেই ঘোষণা করছে। এর আগে ভিসা বন্ড, আপনারা জানেন ভিসা পেতে হলে বন্ড দিতে হবে। বন্ড এক অর্থে টাকা বা ডলার গচ্ছিত রাখতে হবে এই ভিসার বিনিময়ে। এর অর্থ হলো, ঢাকা থেকে যখন ভিসা দেয়া হবে, সেটা যে ধরনের ভিসাই হোক, হোক স্টুডেন্ট ভিসা, হোক ট্যুরিস্ট ভিসা, হোক স্বাস্থ্য বিষয়ক ভিসা, যে কোনো ভিসার জন্য বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয়েছে $15,000। তার টাকার মূল্য মানে 18 লক্ষ বা 19 লক্ষ টাকার মতো। সেটা বন্ড হিসাবে দেওয়ার উদ্দেশ্য, 30 দিনের ভিসার পরে যারা আমেরিকা থেকে বাংলাদেশে ফেরত না যাবে তাদের প্রতিদিন হিসেবে ডলার কেটে রাখা হবে।
যে বিষয়টি তাদের নিরাপত্তা ইস্যু এবং দেশে ফেরত যাওয়ার গ্যারান্টি হিসেবে নেওয়া হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে আরো 39টি দেশ, প্রথম 19টি দেশ, পরে আরো 20টি দেশকে অ্যাড করা হয়েছে। সে তালিকায় আমরা রয়েছি। আরো একটি নতুন আইন এরই মাঝে করা হয়েছে, সেটি হলো যারা এখন নিউ ইয়র্কে আছে তারা যে পরিমাণে সরকারি ভাতা সংগ্রহ করে তার শতকরা হিসাব হলো বাংলাদেশের 54%-এর অল্প উপরে, ধরা যাক 55%, এবং সেটিও অনেক অংশেই শিথিল করা হচ্ছে এই করা আইনের মাধ্যমে। প্রিয় দর্শক, বলছিলাম যে 75টি দেশের উপর যে ভিসা নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত, বাংলাদেশের কি ক্ষতি হতে পারে? বাংলাদেশের ক্ষতির দুটো প্রধান ইস্যু হলো যারা অ্যাপ্লাই করে ইমিগ্রেন্ট ভিসার জন্য, ইন্টারভিউ বা প্রসেসিং বা ভিসা পাবে এই ধরনের অপেক্ষা করছে, তাদের কার্যক্রমগুলি সাময়িক স্থগিত। এতে ক্ষতি হলো কার? যারা এদেশে আসতে চায় পারিবারিক সূত্রে, তাদের আশা আপাতত বন্ধ। বিষয়টিকে যদি বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে, যেমন আইনজীবীরা ব্যাখ্যা করছেন এক ধরনের, যদিও বিষয়টি খুব সোজা সরল, সেটাকে আইনজীবীরা অনেকাংশে তাদের ব্যবসায়িক স্বার্থের জন্য ভিন্নভাবে ব্যাখ্যা করতেই পারে। কিন্তু গণনাটি এরকম, এই আইনের বিরুদ্ধে বা এই আইনকে অন্য কোনোভাবে প্রভাবিত করার ক্ষমতা কারো নেই, এমনকি আইনজীবীদেরও। একদিন হয়তো নিকট অতীতেই হতে পারে, দেরিও হতে পারে, 1 বছরের জায়গায় 2 বছর লাগতে পারে, কিন্তু আইনটির কিন্তু পরিবর্তন অটোমেটিক হবে, এই প্রশাসনই করবে। এতে অন্য কারো কোনো ধরনের হাত নেই, কোনো ধরনের লবিং বা কোনো ধরনের তদবির এখানে চলবে না। এজন্য এটাও এক ধরনের সতর্কবার্তা সকলের মনে রাখা উচিত। দেশে বিশেষ করে যারা ভিসার জন্য অপেক্ষা করছে, তাদেরকে বিভিন্নভাবে যারা দেশে আদম ব্যবসার সঙ্গে জড়িত বা বিভিন্ন ভাবে ইমিগ্রেন্ট ভিসাধারীদেরকে সাহায্য সহযোগিতা করছেন, তাদের বেলায় তারা অন্যরকম ব্যাখ্যা করতে পারে, কিন্তু বিষয়টি তা নয়। যেমনটি বলছিলাম যে এই বিষয়টি অটোমেটিক উঠে যেতে পারে কিছুদিন পর বা 2 বছর পর বা 3 বছর পর। তাই দেশে যারা ভিসা প্রত্যাশী, যাদের ইমিডিয়েট ইন্টারভিউ ছিল, মেডিকেল করেছেন, ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করছেন, এই জাতীয় কেসে আপনারা কোনো মানুষের কথা কানে নেবেন না। যদি আপনারা কোনো প্রতারকের কথায় কান দেন, তাহলে আপনারা সর্বশান্ত হতে পারেন, এবং এটা হওয়া উচিত নয়। একটি বিষয় মনে রাখতে হবে, আমেরিকা সবাই আসতে চায়, আমেরিকা স্বপ্নের দেশ, আমেরিকায় সকলেই মনে করে এখানেই সোনার হরিণ, ধরতে হলে যেতে হবে। সব ঠিক আছে, স্বপ্ন থাকা ভালো, স্বপ্ন যত বড় হবে উৎসাহ উদ্দীপনা মনের ভিতরে আরো তত বেশি জাগ্রত হবে। যেমনটি একজন বিজনেসম্যানের বেলায় হয়, একজন বিজনেসম্যান যখন বিজনেস শুরু করে, একজন
উদ্যোক্তা হিসাবে প্রতিদিনই তার চিন্তা চেতনায় এক ধরনের নতুনত্ব আসে। পরে একদিন দেখা যায় সে সফল হয়, আবার কেউ ব্যর্থ হয়। ব্যর্থতার সংখ্যাটা কম এই কারণেই মেধা, মননশীলতা, বিচক্ষণতা, সততার সাথে ব্যবসা বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কাজ করলে কঠোর পরিশ্রম সফলতাই এনে দেয়। এই দৃষ্টান্তই সর্বত্র, দেশে দেশে, সারা বিশ্বেই। তাই যে বিষয়টি বলছিলাম সেটি হলো, বাংলাদেশে যারা আমেরিকান ভিসার জন্য অপেক্ষা করছেন তারা অন্য কোনো ধরনের ফাঁদে পা দেবেন না। চুপচাপ বসে থাকুন। নিউজটি যেমন নিউজ পেপারে দেখেছেন ট্রাম্প প্রশাসন এ ধরনের আইন করেছে, আবার এই নিউজেই পরবর্তী আপডেট যেটা হবে আপনারা কাগজপত্রে দেখতে পাবেন। ক্ষতিটা আরো হলো যেটা, সেটা বাংলাদেশের জাতীয় ক্ষতি বলা যেতে পারে। সেটা হলো, যত বেশি বাংলাদেশি দেশের বাইরে যাবে ততই বাংলাদেশের অর্থনীতির লাভ, সরকারের লাভ। কারণ আমাদের অর্থনীতির যে যে আয়, যে ইনকাম, তার সিংহভাগ আসে বৈদেশিক মুদ্রা দিয়ে, রেমিটেন্স দিয়ে। যে সমস্ত রেমিটেন্স হোক আমেরিকা, কানাডা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, জাপান, এর সিংহভাগ আসে প্রবাসীদের দ্বারা। আমাদের দেশে যেমন প্রধান আয়ের উৎস গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ঠিক তেমনি বিদেশে বসবাসকারী বাংলাদেশিরাও বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অ্যাসেট। তাদের প্রেরিত অর্থেই বাংলাদেশের বৈদেশিক ভান্ডার, অর্থের ভান্ডার বলছি, পরিপূর্ণ হয়। তো প্রিয় দর্শক, বলছিলাম যে এই বিষয়ে অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখা উচিত। যেমনটি ধরুন, এই অভিবাসন বিরোধী আইনের ফলে খুদ আমেরিকাতেই সাধারণ মানুষ বিক্ষোভ করছে। গত কদিন যাবতেই আমেরিকার বড় বড় শহরগুলিতে, বিশেষ করে নিউ ইয়র্ক, শিকাগো, লস এঞ্জেলস, ফ্লোরিডা, আটলান্টা, মিশিগান, সব জায়গাতেই বড় বড় বিক্ষোভ হচ্ছে। এই সমস্ত বিক্ষোভে অনেক ধরনের অপ্রিয়, অপ্রীতিকর ঘটনাও ঘটছে, যেগুলো আপনারা অহরহ খবরের কাগজে দেখতে পাচ্ছেন। এমনকি আরো একটি বিষয় বলি, যে ট্রাম্পের যে নিজস্ব পার্টি, যে দলের প্রার্থী হয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, সেই রিপাবলিকান পার্টির ভেতরেও ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে অনেক দ্বিধা, দ্বন্দ্ব, বৈষম্য, এসব নিয়ে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তাই বিষয়টির একটি সন্তোষজনক সুরাহা বা আরো একটি আপডেট কি হতে পারে, সেগুলি খুব অচিরেই জানা যাবে বলে আমরা মনে করছি। এবং বিভিন্ন সূত্র থেকে যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমেরিকান প্রেসিডেন্ট যে সমস্ত আইন প্রয়োগ করতে চায়, সেই আইনগুলিকে আইনে পরিণত করার জন্য এদেশের কংগ্রেস এবং সিনেটে অনুমোদন প্রয়োজন পড়ে। এমনও হতে পারে এই সমস্ত আইন কংগ্রেস এবং সিনেটে পাশ হবে না। যদি না হয় তাহলে সেগুলি আবার সেই পুরনো সিস্টেমেই ফিরে যাবে। এটাই আমেরিকার নিয়ম, সোজা কথায়, বাংলা কথায় এবং সরল কথায়। এই জন্যই বারবার একটি কথা বলি, এই ব্যাপারে বিভ্রান্ত না হয়ে শুধু খবরের কাগজে চোখ রাখুন এবং তথ্য সংগ্রহ করুন। আদম পাচারকারীদের খপ্পরে পড়ে নিজেদের অস্তিত্ব বিপন্ন
করবেন না। এই ছিল অভিবাসন নিয়ে ট্রাম্পের যে নীতি, তার বিরুদ্ধে বিক্ষোভ তো চলছেই, পাশাপাশি রিপাবলিকান দল এবং ডেমোক্রেটিক দলের ভেতরেও কংগ্রেসে এবং সিনেটে এই বিষয়গুলি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে এবং এগুলি আজকের আমেরিকার ডোমেস্টিক পলিসিতে সবচেয়ে আলোচিত, সমালোচিত এবং উদ্বেগের খবর। উদ্বেগ এই কারণেই বলছি যে বিশেষ করে আমরা যারা, আমি শুধু বাংলাদেশের কথাই বলি, আমরা বাংলাদেশের সংখ্যা নিউ ইয়র্কে 5 লক্ষের মতো, সারা আমেরিকা মিলে হয়তো 6 লক্ষ 7 লক্ষ হতে পারে। এই অভিবাসী সম্প্রদায় দেশের বাইরে থাকলেও, আমেরিকাতে থাকলেও, তাদের মন প্রাণ, দেশপ্রেম জাগ্রত হয় দেশের দিকে তাকিয়ে, দেশের কথা ভেবে, দেশের চিন্তা চেতনা তাকে জাগ্রত করে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কে সাহায্য করার একটা মানসিকতা, প্রবণতা প্রবাসীদের মাঝে দেখা যায়, যার ফলে যেমন ভাবে পরিবার, বন্ধু বান্ধব উপকৃত হয়, ঠিক তেমনি রাষ্ট্র প্রবাসীদের কাছ থেকে ব্যাপকভাবে উপকৃত হয় বৈদেশিক মুদ্রার ভান্ডারটিকে পূর্ণ করার জন্য। প্রিয় দর্শক, আরো খবরের মাঝে আজকে আরেকটি খবর, সেটি হলো বাংলাদেশের সোনালী এক্সচেঞ্জ। সোনালী এক্সচেঞ্জ বাংলাদেশের সরাসরি কোনো ব্যাংক আমেরিকায় নেই। সোনালী এক্সচেঞ্জ নামে একটি রেমিটেন্স সংস্থা রয়েছে, যেটি বলা যেতে পারে সোনালী ব্যাংকেরই একটি সাবসিডারি পার্ট বলতে পারেন, এটা শাখা বলা যেতে পারে। এই সোনালী ব্যাংক সফলভাবে গত 1.5 যুগ ধরে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সাথে রেমিটেন্সের ব্যাপারে সাহায্য করে আসছে এবং যেহেতু সরকারি প্রতিষ্ঠান, বিশ্বাসযোগ্যতা তাদের এত বেশি, প্রবাসী বাংলাদেশিরা সাধারণত এই ব্যাংকের মাধ্যমেই বিপুল ডলার বাংলাদেশে প্রেরণ করেন। বাংলাদেশে আরো অনেক সংস্থা রয়েছে, এবি ব্যাংক রয়েছে, রয়েছে সালমান রেমিটেন্স, রয়েছে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস, এরকম বিভিন্ন নামে রয়েছে। তবে সোনালী এক্সচেঞ্জটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এ কারণেই, যেহেতু সরকারের সঙ্গে এই সোনালী এক্সচেঞ্জের সম্পৃক্ততা রয়েছে। সোনালী ব্যাংক যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠান, সেজন্য। প্রিয় দর্শক, তারপর বলছিলাম যে সোনালী এক্সচেঞ্জ আগে শুধু নিউ ইয়র্কে ছিল। নিউ ইয়র্কে তাদের 5টি ব্রাঞ্চ রয়েছে। এর আগে কদিন আগে তারা আটলান্টায় করেছে, মিশিগানে তাদের ব্রাঞ্চ রয়েছে, কিন্তু এই সপ্তাহে তাদের আরেকটি নতুন ব্রাঞ্চ ওপেন করেছে। সেটি নিউ ইয়র্ক স্টেটের, মানে এই রাজ্যের পাশের রাজ্য কানেটিকাট, সেখানে তারা নতুন একটি শাখা ওপেন করেছে, কারণ সেখানে অনেক বাংলাদেশি বসবাস করে। তার অর্থ দ্বারায় সোনালী এক্সচেঞ্জের ব্যবসা প্রসারিত হচ্ছে, তাদের সেবার মান উন্নত হচ্ছে, যে কারণে তারা ব্যবসায় অনেক বেশি সাফল্য অর্জন করছে। আরো একটি খবর, আজকের নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হুকুল, তিনি নতুন করে আজকে একটি ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটি হলো প্রবাসী নাগরিকদের জন্য প্রণোদনা, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলি তিনি আজকে ঘোষণা করেছেন। যে সমস্ত সুযোগ সুবিধা জনগণের কল্যাণে, বিশেষ করে অভিবাসী নাগরিক এবং আমেরিকান নাগরিক সকলের জন্য সুফল বয়ে নিয়ে আসবে। অন্য একটি বিষয়ে আপনাদেরকে আজকে অবগত করতে চাই, সেটা হলো জাতিসংঘের
একটি প্রতিনিধি নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ যাওয়ার কথা ছিল, কিন্তু তারা তাদের সেই বাংলাদেশ সফরকে স্থগিত করেছেন। এটি ছিল স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের অবস্থান সম্পর্কে অবগত করতে তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু তারা যায়নি। অনুমান করা হচ্ছে বা তারা যে হিংসটুকু দিয়েছে তাতে মনে হচ্ছে তারা বলতে যে নির্বাচন অতি নিকটে, এই আসন্ন নির্বাচন পর্যন্ত তারা দেখতে চায় এবং নির্বাচন পরবর্তী যে সরকার আসবে সেই সরকার আসার পরে তাদের এই প্রতিনিধি দল ঢাকায় যাবে এবং এই বিষয় নিয়ে কথাবার্তা বলবে। আসি একটু ইরান প্রসঙ্গে। আপনারা জানেন যে ইরানের সাথে আমেরিকার সম্পর্কটা এ কারণেই খুব গুরুত্বপূর্ণ, তাদের সম্পর্ক দা কুমড়ার সম্পর্ক। ইরানের সঙ্গে বিভিন্ন কারণে আমেরিকার যে জটিলতা তা আপনারা জানেন। কমাস আগেও একবার ইরানে সামরিক অভিযান আকাশপথে চালিয়েছিল আমেরিকা, পরে আবার বন্ধ করলো। এবার ইরানের গণবিক্ষোভে এখন পর্যন্ত 3,000-এর উপর বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে। একাধিকবার ট্রাম্পের হুমকি পরিস্থিতিকে আরো জটিল করে তোলে এবং 800 বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়ার ঘোষণা ছিল ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। তারপর ট্রাম্প আক্রমণ করবে এমন আভাস দেয়, ভিতরে ভিতরে একটু যোগাযোগও হয় টেলিফোনের মাধ্যমে। এবং এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো সৌদি আরব, কাতার এবং মিশর সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ভেতরে ভেতরে মধ্যপ্রাচ্য মানে কি বলে মধ্যস্থতার চেষ্টা করে এবং এই চেষ্টায় তারা বরং আমেরিকাকে ইরান অ্যাটাক না করার জন্য অনুরোধ করে। তারা বলছিল ইরানে যদি আমেরিকা অ্যাটাক করে তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো অশান্ত হতে পারে, যে কারণে তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল। আবার এদিকে রিলেশন আরেকটু উন্নত হয়, সেটা যে 800 বিক্ষোভকারীকে ইরান ফাঁসি দেবে বলে ঘোষণা দিয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর একাধিক হুমকি বেশ কাজে লেগেছে। যেমনটি গতকাল ইরান বলেছে আপাতত তারা ওইসব বিক্ষোভকারীদেরকে ফাঁসি দেবে না, তারা এখনো জেল হাজতে রয়েছে। কিন্তু এই 800 যাদেরকে ফাঁসি দেওয়ার কথা তার চেয়ে কয়েক গুণ বেশি ইরানের জেলে বিক্ষোভকারীরা রয়েছে। তো প্রেসিডেন্ট ট্রাম্প আজ খুব আচানক এক বার্তায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন। সেই কারণেই, যে কারণটি হলো যে 800 জনকে ফাঁসি দেওয়ার কথা ছিল সেই ফাঁসি স্থগিত রাখার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানান। এই ছিল মোটামুটি ভাবে আজকে আমেরিকা বা নিউ ইয়র্কে খবর। বিশেষত জন্মভূমি নিউজ টিভিতে আমরা যে সমস্ত খবর পরিবেশন করি তা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি, পাশাপাশি আমেরিকার মধ্যপ্রাচ্য পলিসি, আমাদের উপমহাদেশ বা দক্ষিণ পূর্ব এশিয়া, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলি। আগামীকাল হয়তো অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো খবর নিয়ে আবার আপনাদের কাছে আপডেট
জানানো হবে। এখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।